আজকে দ্য বং বয়েজের পর্দায় আমাদের নিবেদন বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প টান। শুরু হচ্ছে টান। গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেকদিন থেকেই বাস করছিলেন। দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বার হয়েছি। একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণব বাবু গাড়িটি চালাচ্ছেন। অনেকদিন দেখিনি প্রণব বাবুকে। তিনি কবে যে এখানে এসেছেন তাও আমি জানতাম না। আমাদের এদিকের বাজারে মালিয়া মোহান্তির বড় গোলদারি দোকান। তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণব বাবু আজ 2 মাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন। মিনিট 35 পরে, কারণ আমাকে পায়ে হেঁটে এই পথটা যেতে হলো, তো প্রণব বাবু আর আমি দুজনে বসে গল্প করছিলাম এবং চাটা খাচ্ছিলাম আর কি। অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ, এবং আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম এরকম হঠাৎ দেখা হওয়া। প্রণব বাবু আমাকে বললেন এখানে খেয়ে যাবে। আমি বললাম বাড়িতে বলে আসিনি, স্নান টানও কিছু হয়নি। আরে ওসব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো, ওই খেয়ে দে বুড়ো হত্তুকি তলার ছায়াটায় বসে, কেমন? ও লাখপতিয়া, এদিকে এসো। এই বাবুর বাড়িতে গিয়ে খবর দিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে আর কতদিন থাকবেন? বুধবারে চলে যাব। আজ দেখা হওয়াতে বড় ভালো হলো। কতদিন দেখা হলো না, আর কবে দেখা হবে কে জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানাতে। আচ্ছা, আপনি মাংস খান তো? খুব খাই। নিষিদ্ধ পক্ষীর? তাও খাই। মধ্যাহ্ন ভোজন খুব ভালো হলো। এরপর আমরা সেই হত্তুকি তলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী। ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পিছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এইদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন, তবে আজ একটা অসাধারণ ঘটনার কথা বলবো। এ ঘটনা আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলার ইচ্ছাটা এত প্রবল হয়েছে। আপনি জানেন, আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ও দেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগের থেকেই তিনি আছেন সেই দেশে। তার 4-5টি ছেলে বিগ গেম হান্টার। লোহার মতো শরীর, বুঝলেন, অনর্গল সোহালি ভাষায় কথা বলতে পারে, একেবারে সে দেশের নেটিভদের মতোই আর কি। এসব গল্প কথার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু ঘর ভোলা লোকের কাছে যত গল্পই মনে হোক না কেন, আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময়। আমাদের পরিবারের সাথে তার যথেষ্টই ঘনিষ্ঠতা ছিল। সে সময় তিনি বিবাহ করেননি। ছুটি কাটাতে নাইরোবিতে আমাদের বাসায় মাঝে মধ্যে এসে থাকতেন আর কি। তিনি দিন কতক আমার ইংরেজি পড়ার ভারও নিয়েছিলেন। সে সময় ও দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, কপি যথেষ্টই পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবার ছিল। সকলেই ওই উগান্ডা রেলপথের কর্মচারী।
আর একজন ছিল খ্রিস্টান, ধর্ম প্রচার করবার কাজে না কি এক মিশন কর্তৃক প্রেরিত। মাঝে মাঝে উনি নাইরোবিতে থাকতেন, মাঝে মাঝে দূরের পল্লী অঞ্চলে চলে যেতেন আর কি। আমি 15 বছর একাই নাইরোবিতে ছিলাম বাবা মার সাথে। ওখানকার জীবন খুবই ভালো কেটেছে। জীবনযাত্রা সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সস্তা। কত নতুন নতুন স্বপ্ন তখন দেখেছিলাম অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার সামনে তুলে ধরল। সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম, কাকার কমলালেবু আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের নায়কের মতো এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করবে। আমি বললাম, আপনার তখন বয়স কত? 17 বছর। লেখাপড়া? কাম্পালার সেই মাস্টার সীতানাথ মারুজ্জে ইংরেজি পড়া, আর স্টেশন মাস্টার ডসন সাহেবের নেমের কাছে অঙ্ক কষলাম। আমায় বড় ভালোবাসতেন এই ডসন সাহেবের স্ত্রী। তার এক ছেলে ছিল প্রায় আমার এই সমবয়সী। একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনের। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কন্তক ও সিমোসা গাছের বনে জেব্রা, সিংহ, জিরাফ, উট পাখির দল বিচরণ করত, এখনো করে। আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়ে গিয়েছিলাম। তাদের মধ্যে এক গর্ভবতী সিংহ ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া সেখানে তেমন খুব একটা হয়নি। আপনি যে ডাক্তার হয়েছিলেন, কোথায় পড়াশোনা করেন? সে অনেক পরে, কলকাতায় ডাক্তারি। আপনি কত বছর বয়সে কলকাতায় আসেন? তা ওই 25 বছর হবে। কত বছর বয়সে ডাক্তারি বললেন? মানে পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি, মাত্র 3 বছরের কোর্স ছিল তখন। তাতেই যা মানে রোজগার করেছি বা এখনো করছি। ভাগ্যটা ভালো ছিল আপনার। দেখো, আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোজাম্বাই, ওখান থেকে বোম্বে থেকে কলকাতা এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি তা সবই ওই ডার এস সালামে। আবার ইচ্ছে ছিল সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধা হবে না। ম্যালান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীদের সেখানে আর গেলে খুব একটা সুবিধে হবে না। ওরাই বেশি ডাকত। কারণ আফ্রিকানরা, ওদের মধ্যে অনেক ভারতীয় মেয়ে বিয়ে টিয়ে করেছিল সে সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল। এইবার আসল গল্পটা বলি। বেলা গিয়েছে, বাকিটুকু আর আসলটুকু অতি স্বল্প, কিন্তু তা ভারী অদ্ভুত, শুনলেই ফুরিয়ে যায়। তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক। চা খাওয়া খুব ভালো করে হলো। ওবেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু আর তার স্ত্রী পিড়াপিড়ি করতে লাগলেন। এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না, আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হলো। সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকি তলায় বসে। এইবার যে গল্পটা বলবো, যে কথাটা বলবো, সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস কিছুটা আপনার জানা দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার 2টি বিবাহ। আমার দিদিমাকে যখন তিনি বিয়ে করেন তখন তার বড় ছেলের বয়স কিন্তু 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান আর। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন।
আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ি আর কি। আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছে। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মায়ের বড় বয়সে। বামা কোথাও যেত না। নিজের দেশ বর্ধমানের জেলায় যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে আর নিজের গ্রামেও কখনো পদার্পণ করে। আমার মা যখন বিয়ের কনে সেজে আমাদের বাড়িতে এসেছিলেন, বামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও তার এই জামাই বাড়ি এসেও থাকতেন। মা বলতেন, এখানেই থাক না কেন বামা? সে বলতো, না না, খেদি। খেদি মানে আমার মায়ের ডাক নাম আর কি। জামাই বাড়িতে থাকতে আছে, সে নাকি বাড়ির লজ্জার কথা। সে কিন্তু মাকে খুব বেশি দিন ছেড়ে থাকতে পারত না, কিছুদিন পর পরই আসতো। আসার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায়, অর্থাৎ নারকুল নাড়ু, চিড়ে, কলা এসব জোগাড় করে নিয়ে আসতো আর কি। খালি হাতে কখনো আসেনি। বাবা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতে। হঠাৎ কি একটা অসুখ হয়েছিল আর কি, মার সাথে দেখা হয়নি। মা সেজন্য খুব দুঃখ পেয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বাবার নাম করতেন আর চোখের জল ফেলতেন। আমি বললাম, আপনি বামাকে দেখেছিলেন? না, আমি দেখিনি, তবে আমার দাদা দেখেছিলেন। দাদার তখন 6-7 বছর বয়স। ও আচ্ছা, তারপর? তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বসবাস করতে শুরু করলেন। আমরাও গেলাম, ক্রমশ বড় হলাম সে দেশে। বাবার চাকরির উন্নতি হলো, আমার এক বোনের বিয়ে হলো মোজাম্বায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তারই বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছরই আমার মা মারা গেলেন। আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সাথে গল্প করতে করতে বললেন যে শরীরটা কেমন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর ডাক্তার আসার আগেই মারা গেলেন। এইবার আসল কথাটা এসে গেছে। হ্যাঁ, মা তো মারা গেলেন সন্ধ্যার সময়। অনেক রাতে লোকজন জোগাড় হল। যে কটি বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকতো, তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়িতে আর কি খবর পেয়ে। রাত 11টার সময় আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে ছিল শ্মশান। জায়গাটা বড় নির্জন এবং ঘাসের জঙ্গলে ভরা। রাতে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে বড় একটা কেউ মরা নিয়ে সাহস করেও শ্মশানে যেত না। আমাদের সঙ্গে অনেক লোক ছিল। আলো জ্বেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় ছড়ানো হয়েছে। দাদা মুখাগ্নি করলেন। আমরা সবাই চিতার অদূরে বসে আছি। এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই দেখো দাদা। কে? আমি চেয়ে দেখলাম। শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়ে আছে। পরনে একটা আধ ময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে উঠে বললেন, সর্বনাশ, এই যে বামাজি। দাদা বললেন, হ্যাঁ, বামা দিদিমার মতোই তো দেখতে বটে। বাবা বললেন, তোর মেয়ে আছে? হ্যাঁ, একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। সত্যি বলতে এই গভীর রাতে এই দুর্গম সাপত সংকুল শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ের আসার কথা কল্পনাও করা যায়। আমরা কেউ তাকে চিনিও না। কেবল চেনেন বাবা এবং সামান্য কিছুটা চেনে আমার দাদা। তাদের সাক্ষ্য সেদিন এক গভীর তত্ত্বের অবতারণা করল। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার। বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি।
সে সম্পূর্ণ নিস্পৃহ উদাসীন ভাবে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে বসেছিল। এখনো সে ছবি আমি যেন দেখতে পাই আমার চোখের সামনে। চিরকাল সে ছবি আঁকা থাকবে আমার মনের পটে। হুগলি জেলার অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ 20 বছর পর বামাজি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশান ভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি, সবটুকু বোধহয় মিনিট 5-6 হবে বামাজিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে। তারপরই সে মিলিয়ে গেল। আমরা বেশি কিছু কথাবার্তা বলিনি। এরপর দাহ কার্য শেষ করে উঠতে উঠতে সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা 7টা, 7:30 হবে। ওই নদীর তীরেই আমার মার দশপিণ্ড দেওয়া হয় এবং 10 দিন পর মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি। নাইরোবির বাঙালিদের মধ্যে মোটামুটি বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো সব তিনি করতেন। তার নামই ছিল আমাদের মধ্যে গুরুদ কাকা। নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকার থেকে শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প টান।